আমাদের সকলের প্রিয় সনিক স্টোরিজ আজকের জন্য নিবেদন করছে রামায়ভূত। লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এক বিশিষ্ট ভারতীয় বাঙালি কথা সাহিত্যিক। তার জন্ম 1898 সালের 23শে জুলাই পশ্চিমবঙ্গের অন্তর্গত বীরভূম জেলার লাভপুর গ্রামে। তিনি আরোগ্যনিকেতন উপন্যাসের জন্য 1955 সালে রবীন্দ্র পুরস্কার, 1956 সালে সাহিত্য অকাদেমি পুরস্কার, 1967 সালে গণদেবতা উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার অর্জন করেন। 1962 সালে পদ্মশ্রী, 1968 সালে পদ্মভূষণ সম্মান অর্জন করেন। 1971 সালে সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। তার উপন্যাসগুলি হল চৈতালি ঘূর্ণি, গণদেবতা, আরোগ্যনিকেতন, সপ্তপদী, হাঁসুলি বাঁকের উপকথা প্রভৃতি। ছোট গল্পের মধ্যে তারিণী মাঝি, জলসাঘর, হারানো সুর, চিন্ময়ী প্রভৃতি। তার রামায়ভূত গল্পটি জলসাঘর গল্প সংকলন থেকে প্রকাশিত হয়েছে। সামগ্রিক পরিচালনা সৌম্যশ্রী সেনগুপ্ত ও রনিতা দেবনাথ। বিভিন্ন চরিত্রে প্রীতম মজুমদার, অন্নয় মুখোপাধ্যায়, শুভস্বপ্না মুখোপাধ্যায়, দেবাশ্রিতা বসু ভট্টাচার্য, প্রিয়নাথ মুখোপাধ্যায়, প্রশান্ত নালুই। সম্পাদনা সৌম্যশ্রী সেনগুপ্ত। আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব আর নোটিফিকেশনের বেল আইকন ক্লিক করে রাখুন আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের গল্প শুরু করা যাক। লাভপুর, বীরভূম জেলার লাভপুর। আমার বাড়ি সেখানে। লাভপুরে 4খানা দুর্গাপূজা হয়, 12খানা কালী পুজো হয়। শিব আছেন কয়েক গণ্ডা, এছাড়া বুড়ো শিব আছেন। এদের সঙ্গে অনেক ভূতের আসা যাওয়া। তবে তারা আসে আবার চলেও যায় দেবদেবীর সঙ্গে। এছাড়াও অন্য ভূত যারা এখানে বিশেষ পরিচিত তারাও কম নয়, সংখ্যায় তারাও অনেক। এদের মধ্যে লালুক চাঁদা পুকুরের পাড়ে বটগাছটায় যে পেতনিটা থাকতো তার নাম তো সেই ছেলেবেলার থেকেই শুনে আসছি। সে বটের ডালে দাঁড়িয়ে ডালটা দুলিয়ে দোল খেত। চট্টরাজদের বাড়িতে একটা ভূত ছিল। সেটার কাজ ছিল সমস্ত রাত্রি বাড়ির ঘুমন্ত লোকগুলির পায়ে বগলে সুড়সুড়ি কাতুকুতু দিয়ে জাগিয়ে দেওয়া। প্রথম প্রথম মানুষেরা চমকে উঠে কে কে বলে জেগে উঠলেই সে খিলখিল শব্দে খোনা হাসি হেসে আরও সুড়সুড়ি দিত। শেষ পর্যন্ত লোকে ভয় না করে গায়ে পায়ে হাত ঠেকলেই হাত পা ছুঁড়ে ভূতটাকে লাথি মেরে সরিয়ে দিত। তখন সে আবার অন্য পথ ধরে জ্বালাতন করত। বাবলার কাঁটা এনে ফুটিয়ে দিয়ে জ্বালাতন করত। বৈরিগীতলায় বষ্টুম ভূত ছিল। এখানে বৈরিগীদের একটা খুব ভালো আখড়া ছিল। সেখানে উৎকৃষ্ট বেলগাছ ছিল। লোকে বলতো বাদশাহী বেল। এই বেলের লোভে অনেক বষ্টুম ভূত আসত। সকলকে তাড়িয়ে এখানে পাকাপোক্ত মহন্তু ভূত এসেছিল। সে এক বষ্টম পণ্ডিত ভূত, তিলক ফোঁটাকাটা মোটা চৈতনওয়ালা মহাপণ্ডিত। শুনেছি তার মতো বৈষ্ণব শাস্ত্রে সাহিত্যে পণ্ডিত দেশে 2-4টের বেশি ছিল না। ক, র, গ, চ শব্দগুলো শুনলেই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতেন। কয়ে কৃষ্ণ, রয়ে রাধা, গয়ে গৌরাঙ্গ, গোবিন্দ, চয়ে চৈতন্য। মৃত্যুর পর রথ এসেছিল তাকে নিতে, কিন্তু তিনি যাননি। বলেছিলেন, ওহে সারথি, তুমি বাবু রথ নিয়ে ফিরে যাও। আমার কিছু কাজ বাকি আছে, মানে গোটা কতক মামলা চলছে আদালতে। সে কটা শেষ না হওয়া পর্যন্ত আমি যেতে পারবো না। রথ ফিরে গিয়েছিল। বৈষ্ণবপতি জীবনকালে শুধু বৈষ্ণব শাস্ত্র নিয়েই কারবার করেননি। তার আইন জ্ঞান, মামলা জ্ঞান ছিল টনটনে। এ চাকলায় ফৌজদারি দেওয়ানি যে মামলাই হোক, পণ্ডিত মহন্ত তার এক পক্ষের তদবিরে থাকতেনি। বৈষ্ণব শাস্ত্র নিয়ে কথা না বললে
তার বুক ধরফর করত, মাথা ধরত। আর মামলা নিয়ে যদি কোনোদিন আলাপ আলোচনা না হতো তাহলে তার পেট কামড়াত এবং যা খেতেন তার একটি দানাও হজম হতো না। সুতরাং মৃত্যুর সময় তার হাতে 4টি মামলা। এ খুব বেশি ব্যাপার নয়। বৈষ্ণব পণ্ডিত ভূত হয়ে দীর্ঘকাল থেকেছিলেন। থাকতেন ওই যে বেলবন, ওই বেলবনের মধ্যে একটা বকুল গাছ। বেলগাছে কাঁটা ফুটত বলে বেলগাছে থাকতেন না। প্রায় রোজই যাতায়াত করতেন শিউরি রামপুরহাট। আদালতের সামনে একটা খোলা জায়গা সর্বত্র আছে এবং সেখানে বটগাছ আছে। সেই বটগাছে পা ঝুলিয়ে বসে থাকতেন। কেউ যদি আইনের পরামর্শ চাইত তাহলে তিনি কূট পরামর্শ দিতেন। ফি সামান্যই, সামান্য বাতাসা টাতাসা দিলেই হতো। প্রতি বৎসর তার মৃত্যুদিনে রথ আসত, কিন্তু তিনি ফিরিয়ে দিয়ে বলতেন, আসছে বছর এসো। তাঁকে তাড়িয়েছিল গঙ্গা তীরের ভূতের দল এসে। একবার শুনেছি গঙ্গা তীর থেকে এক ঝুড়ি বা চুপড়ি বোঝাই হয়ে ভূত এসেছিল আমাদের গ্রামে। ব্যাপারটা হলো এই, আমাদের এখানে বৈরাগী আখড়া বলে একটা প্রতিষ্ঠান ছিল। সেখানে গৌরাঙ্গ নিত্যানন্দের সেবা ছিল, আর ছিল গোবিন্দ সেবা। এদের চারপাশে ছিল ঝুড়িখানেক শালগ্রাম শিলা। মানেটা সেকালে সহজ ছিল, একালে ঠিক সহজ নয়। সেকালে ব্রাহ্মণদের বহুজনের বাড়িতে শালগ্রাম নারায়ণ সেবা ছিল। কিন্তু ক্রমে ক্রমে কালে লোকজন দেখল এই গোল নুড়িগুলো কুছ কাম কা নেহি, কেবল পুজো ভোগের ঝঞ্ঝাট বাড়ায়। শালগ্রাম নিয়ে আর ব্যবসা চলে না। লোকে সত্যনারায়ণ করায় না, যাগযজ্ঞী করায় না। তখন তারা লুকিয়ে শালগ্রাম শিলাগুলি এনে আখড়ায় নামিয়ে দিয়ে চলে যেত। আখড়া থেকে নিয়ম ছিল যে শালগ্রাম শিলা পেলে ওই শালগ্রাম শিলার সারিতে বসিয়ে রাখবে। দিনান্তে ছিটিয়ে দেবে কুশের ডগায় গঙ্গা জল, তুলসীর পাতা আর আতপের কণা। আখড়ায় এজন্য জমি ছিল। এই বৈষ্ণব পণ্ডিতের পরামর্শে সেবাইত একদিন শিলাগুলি ঝুড়ি বোঝাই করে নিয়ে গঙ্গার জলে ফেলে দিল। ব্যাস, নিশ্চিন্ত। কিন্তু অদৃষ্টের বিপাক। এইখানে ছিল একটা বিশাল অশ্বত্থ বৃক্ষ। সেই বৃক্ষের ডালে ঝুলত অনেকগুলো বাদুড়। চ্যাঁ চ্যাঁ করে চেঁচাত আর উঠত। এদের মধ্যে ছিল অনেক চামচিকে। এরা কিন্তু আসলে বাদুড় চামচিকে নয়। এরা আসলে হলো গঙ্গা তীরে মরতে এসে যারা গঙ্গা পায়নি তাদেরই অশান্ত অতৃপ্ত আত্মা, ভূত হয়ে ঝুলছে ডালে ডালে। শালগ্রাম শিলা ফেলে দিয়ে ঝুড়িটা যেই না খালি হলো, অমনি ঝুপঝুপ করে এক ঝুড়ি বোঝাই হওয়ার মতো চামচিকে খসে পড়ল। মানে এক ঝুড়ি ভূত। সেই এক ঝুড়ি বোঝাই ভূত ওই বৈরাগীর মাথায় চেপে এলো আমাদের লাভপুরে। এবং বৈরাগীর আখড়ায় পৌঁছুব মাত্র ফরফর শব্দে উড়ে গিয়ে আশ্রয় নিল বকুল গাছ। বকুল গাছের ডালে বেশ সজ্জা রচনা করে ওই পণ্ডিতজি তখন ওই নাকহীন মুখের নাসিকা গহ্বরে বাতাস টেনে নাক ডাকছিলেন এবং স্বপ্ন দেখছিলেন যে শালগ্রাম শিলাগুলো গেল, ঝঞ্ঝাট কমল। ওই অনামী শালগ্রাম সেবার জন্য যে জমিটা ছিল সেটার আয় থেকে এবার জুৎসুই করে মালপো খাওয়া যাবে। গোবিন্দ হে, কোথায় মালপো, কোথায় সুখ? 200-400 চামচিকে পণ্ডিতকে চি চি শব্দ করে নখ দাঁত দিয়ে আক্রমণ করল। পণ্ডিত সেই যে সেদিন পালালো, আর ফেরেনি। এই চামচিকে আকারের ভূতগুলো একবার ঝড়ে ওই বকুল গাছের ডাল ভেঙে পড়ায় চাপা পড়ে চেপটে লেপটে ফুসথা হয়ে গেছে। এছাড়াও অনেক অনেক ভূত আছে, সেসব এখন থাক। এখন আমি
যমদত্তের ছকে দেওয়া লাইনে গবেষণা করব। সকলেই জানেন রিসার্চ ওয়ার্কের নিয়মই তাই, একজনের অধীনে থেকে তাঁরই পরামর্শ ও নির্দেশ মতো রিসার্চ করতে হয়। আমার গবেষণা হল যমদত্ত মহাশয়ের অধীনে। তার নির্দেশ হল রামায়ভূতের সূত্র ধরে কাজ আরম্ভ করো। রামায়ভূতের সংক্ষিপ্ত পরিচয়। সে আজকের কথা নয়, আমার ঠাকুরদাদারা তখন ছেলেপুলে মানুষ। সে ধরুন গিয়ে 140 বছর আগের কথা। সে সময়ে রামাই ভট্টাচার্য ছিলেন একেবারে ভরা ভর্তি জোয়ান। ভট্টাচার্য বাড়ির এই জোয়ান ছেলেটিকে ডেকে নিয়ে গেছিল নিশিতে। নিশিও একরকম ভূত। তারা রাত্রে মানুষের ঘুমন্ত অবস্থায় চেনা মানুষের গলায় ঘুমন্ত মানুষকে নাম ধরে ডাকে। ঘুমন্ত মানুষ ঘুম ভেঙে উঠে বেরিয়ে এসে দেখতে পায় একটু দূরে তার একজন চেনা মানুষ দাঁড়িয়ে আছে। তারপর সে চলতে থাকে। এ লোকটিও চলে। অনেক দূর এসে কোনো খালে বা বিলে ডুবে কিংবা শক্ত মাটিতে কি পাথরে আছাড় খেয়ে এবং পড়ে মরে ভূত হয়। রামায়ের নিশি ভয়ানক নিশি। সে থাকত গোয়াল ঘরে। রামাই তার ডাকে বেরিয়ে এসে গোয়াল ঘরে ঢুকে গরুর দড়ি গোয়ালের সাঁয় বেঁধে তাইতে গলায় ফাঁস পড়ে মরেছিল। অতঃপর রামাই আমাদের অলঙ্ঘনীয় শাস্ত্রবিধি অনুসারে ভূত হল এবং নিজের বাড়িতেই তার বাসা গড়ল। উঠানে একটা নিম গাছ ছিল। সেই গাছ হলো তার বৈঠকখানা। বাড়ির বড় ঘরের চালের সাঁয় হলো তার শোয়ার ঘর। ভূত হয়েও সে বাড়িরই একজন হয়ে রইল। রামাইকে নাকি দিনে রাত্রে যখন তখন দেখা যেত। শুনেছি আমার ঠাকুরদাদারাও তাকে দেখেছেন। তাঁরা বলতেন, রামাই দাদা, আমাদের ভয় দেখিও না। রামাই বলতো, না না, চলে যা, নির্ভয়ে চলে যা, আমার দিকে তাকাস না, আমি কাজ করছি। রাত্রে সে গরুদের খেতে দিত, ঘরদোর ঝাঁট দিত। বাড়ির দোরে একটা কলকে ফুলের গাছ ছিল। সেটায় চড়ে টাটকা কলকে ফুল তুলে চুষে মধু খেত। বড় যে নিম গাছটা ছিল উঠোনে, সেই গাছটার নিচের একটা ডালে দাঁড়িয়ে সেই ডগার একটা ডাল ধরে বলতো, হেই ও বাড়ি, হেই ও বাড়ি। আর দোল খেত। বড় দাদা নবকৃষ্ণ ভট্টাচার্যের স্ত্রীর কোলে তখন খোকা হয়েছে। বাড়িতে ছেলেমেয়ে বলতে নবকৃষ্ণের স্ত্রী মানদা ও বিধবা বোন চণ্ডীদাসী। একজন রান্না করত, অন্যজন শালগ্রাম সেবার কাজ থেকে অন্য সব পাটকাম করত। ছেলেটি ঘরে কি দাওয়ায় বিছানায় শুয়ে ঘুমাত। হঠাৎ ঘুম তার ভাঙত। হয়তো গায়ে দুধের বা তেলের গন্ধ পেয়ে পিঁপড়ে এসে কামড়াত, হয়তো ছোট মাদুর বা বিছানায় উঠে থাকা কোনো কাঠির খোঁচা লাগত, নয়তো দেয়ালা করার মধ্যে স্বপ্নে ভয়ে কোঁকিয়ে কেঁদে উঠত। মায়ের আসতে দেরি লাগত, কারণ ভট্টাচার্য বাড়িতে লোকের কাজ থেকে দেবতার কাজ বেশি। তারপর গরু বাছুর আছে। মায়ের ছুটে আসা সম্ভবপর হতো না। তখন রামাই নিম গাছের ডাল বা ঘরের সাঙা বা কলকে ফুলের গাছ বা গোয়াল ঘর যেখানেই থাকতো, সেখান থেকে 2 হাত লম্বা করে বাড়িয়ে দিয়ে, ওই সাঁতারুরা যেমনভাবে ডাইভ করে তেমনভাবে আর কি, সাঁ করে এসে হাজির হতো ছেলেটির কাছে এবং উপরের সাঙায় বসে লম্বা হাত বাড়িয়ে ছেলেটাকে তুলে নিত। বাচ্চা কচি ছেলে, তার ভূতের ভয় ছিল না। ভূত আর মানুষের ঠিক তফাৎ করতে পারত না। সে কোল পেয়ে চুপ করত। রামাই তাকে দোল দিতে দিতে আদর করে ফিসফিস করে খোনা আওয়াজে বলতো, আহারে,
জিভে আমার জল সরছে। কচি কচি মাংস, ভাজা ভাজা রক্ত, আহা হা হা হা। ইচ্ছে করে ঘর মক্কে চুপতে খাইনি। কিন্তু কিন্তু দাদার ছেলে, বংশধর, পিন্ডি দেবে আমাকে। তোর ঘর কি করে ভাঙে? না 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 না। ছেলেটা এর মানে বুঝতো না, ফিক ফিক করে হাসত। বৌদি এসে দেখত বিছানায় ছেলে নেই, ছেলে সাঙার কাছে শূন্যে দোল খাচ্ছে। রামাইকে সে দেখতে পেত না, অনুমানে বুঝত রামাই দোলাচ্ছে। তখন বলতো, ঠাকুরপো, খোকাকে নামিয়ে দাও ভাই, ওর খিদে পেয়েছে, দুধ খাওয়াবো। রামাই সুসুর করে নামিয়ে দিত ছেলেটিকে। রামাই একটি শর্ত করিয়ে নিয়েছিল বৌদিকে। শর্ত করিয়ে নিয়েছিল, এই ছেলে যেন বড় হয়ে কখনো গয়া না যায়। বৌদি জিজ্ঞেস করেছিল, কেন ঠাকুরপো? খোনা আওয়াজে রামাই বলেছিল, ন্যাকা আমার, জানো না বুঝি? কি জানি না। জানো না গয়ায় পিণ্ড দিলে ভূত জন্ম থেকে মুক্তি হয়? তা তো ভালো গো। ভালো? আচ্ছা, তাহলে তো মানুষের মরণও ভালো, মুক্তি হয়। তা দেব নাকি তোমার ঘাটতি মোটকে? ভয় পেয়ে বৌদি বলতো, দোহাই ভাই, তোমার পায়ে পড়ি। পায়ে পড়ি কেন? মানুষ জন্মে কত হাঙ্গামা বলো তো, খাওয়া দাওয়া, বিষয় সম্পত্তি করা, পুজো আচ্চা, ঝগড়াঝাঁটি, বাবারে বাবা। না ভাই, তবু মনুষ্য জন্ম সুখের। রামাই ধমক দিয়ে উঠত, চপ বলছি, ভোট জন্ম আরো সুখের, স্বর্গেও এত সুখ নেই। বলেই নাকি রামপ্রসাদী সুরে গান ধরে নিত। মন তুমি খবর জানো না, ওরে ভূত জন্ম সুখ জন্ম, বিন আবাদে ফলে শোনা। মন তুমি খবর জানো না, মন তুমি খবর জানো না। গাছের ডালে ঘরের কোণে, শ্মশানে মশানে বনে, ওরে বাসা বাত রান্না সাধো, শুধু লঙ্কাতে সম্বরা দিও না। মন তুমি খবর জানো না, মন তুমি খবর জানো না। গানটাই শোনা যেত, রামাইকে দেখা যেত না। দেখা যেত ভট্টাচার্য বাড়ি থেকে খাড়া পশ্চিম দিকে প্রায় 100-5 হাত দূরে শাহপুকুরের পাড়ের উপর যে সখানে খাত উঁচু শিমুল গাছটা আছে, সেই গাছটার মগডালটা বিনা বাতাসে একেবারে ভেঙে পড়বার মতো ঝাপটা খেল কিছুর। সেকালের লোকে এর মানে বুঝত। তারা বলতো, রাম 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 রাম। কেবল রামাইয়ের বৌদি জানত এ হলো রামাই। মনের আনন্দে এখান থেকে এক লাফে গিয়ে ঝাঁপ দিয়ে পড়েছে গাছটার উপর। গাছটা হলো গ্রামটার মধ্যে ভূতেদের একটা পার্ক। বৌদির সঙ্গে বনত রামাইয়ের, কিন্তু বোনের সঙ্গে বনত না। বোন চণ্ডীদাসী, বাল বিধবা। ভূতকে সে অপবিত্র ভাবত, ঘেন্না করত। বলতো, পাপি পাপি, তুই একটা মহা পাপি ছিলি ছোটদা। রাত্রে বিছানায় শুয়ে চণ্ডীদাসীর কথা বলার অবকাশ হতো। চণ্ডী থাকতো মেঝেতে শুয়ে, রামাই থাকতো সাঙায়। অবশ্য তাকে দেখা যেত না। রামাই ধমক দিত, আই আই আই, চুপ কর চুপ কর, একদম চুপ কর, চুপ চুপ চুপ। কেন বলি, কেন চুপ করবো আমি? হ্যাঁ, পাপ যদি নাই করেছিলি তাহলে ভূত হতে গেলি কোন দুঃখে? সে তো গলায় দড়ি দেওয়ার জন্যে। ঢং, তাই বা দিলি কেন শুনে? নিশি ভূতে দেওয়ালে যে অমনি ফাঁস করে
যত সব। তুই দিলি কেন? হ্যাঁ, বললে যে খুব মজা হবে। বটে, মজা হবে। হ্যাঁ, মজা হবে। তা দেখেছিস মজা? দেখছি না আবার? তুই দেখছিস না? কি দেখবো? দেখার আছে কি? তবে দেখ। কি? দেখ না, ওপরের দিকে তাকিয়ে। চণ্ডীদাসী দেখত সাঙার উপর থেকে থামের মতো একখানা পা আস্তে আস্তে নেমে আসছে তার বুক বরাবর। কিন্তু চণ্ডীদাসী ভয় পায় না। সে দিব্যি সেই থামের মতো পাখানাকে বলে, রাম 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 রাম। নাম দেখি। পা, এই পা। পা কিন্তু নামতে পারে না, থেমে যায়। সাঙার উপর থেকে কথা ভেসে আসত, ওরে চণ্ডী, তোর মতো বদমাস আমি দেখিনি। মনে মনে সেই দশরথ রাজার বেটার নাম করছিস। ওরে বাবারে 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 বাবা। পাখানাকে সে সজোরে দোলাতে থাকত। সেই দোলায়মান পাখানার এক লাথি খেলে চণ্ডীদাসী যে চেপতে যাবে এতে কোনো সন্দেহ থাকবার কথা নয়। বৌদি বলতো, ও চণ্ডী, ক্ষমা চা ভাই। ও চণ্ডী। কাকে বলছে? চণ্ডী সেই কথা শুনবার মেয়ে? সে করত কি, এই মস্ত হাঁ করে দাঁত মেলে বিছানায় উঠে বসত এবং বলতো, কামড়াবো তোর পায়ে। পাখানা সরাত করে গুটিয়ে যেত ফুটো হয়ে যাওয়া লম্বা বেলুনের মতো। চণ্ডীদাসী খিলখিল করে হাসত। তবে মধ্যে মধ্যে অতর্কিতে ছটছর শব্দে বালি ছিটিয়ে দিয়ে কিংবা কখনো পিঠের উপরে গুম করে একটা কিরি বসিয়ে দিয়ে অথবা চণ্ডীর মাথায় গোবরের তাল ফেলে দিয়ে তাকে জব্দ করত রামাই। রামাই ভয় করত আর খাতির করত দাদাকে। দাদা যজমান বাড়ি থেকে ফিরত চাল, কলা, মিষ্টি, মন্ডা, ফলমূল বেঁধে নিয়ে। পিছন পিছন পাহারা দিয়ে নিয়ে আসতো রামাই। তবে দাদার সামনে কখনো যেত না। দাদা তাকে সংস্কৃত ব্যাকরণ পড়াবার সময়ে বাখারি দিয়ে পিটত এবং বরাবর পিছন থেকে হঠাৎ কান চেপে ধরত। এই ভয়ে সামনে আসতো না রামাই। দাদা একলা মানুষ, চাষের সময় বলতো, রামাই, মাঠের খোঁজ একটু রাখিস। একলা মানুষ, বুঝলি তো? আর এবারে টানের বছর, দেখিস যেন চুরি করে জল খেলে কেউ না নেয়। রামাই সারা রাত্রি জমির চারধারে ঘুরে বেড়াত। একবার চাষি সৎগোপদের ভীমের মতো জোয়ান বহুবল্লভ ভট্টাচার্যদের জমির জল চুরি করে কেটে নিতে এসে দেখেছিল সেখানে একটা আচমকা তাল গাছ দাঁড়িয়ে। আচমকা মানে অচেনা, অর্থাৎ তাল গাছ সেখানে ছিল না। আচমকা অচেনা তাল গাছটাকে দেখে বহুবল্লভ থমকে দাঁড়িয়েছিল। এই এই তাল গাছটা এলো থেকে? তাল গাছটাই উত্তর দিয়েছিল, বলেছিল, আয় নে জল কাট। বহুবল্লভ সাহসী এবং বলবান। সে বলেছিল, এই এই কে রে তুই? আমি রামাই। এবার বহুবল্লভ চোঁচা দৌড় দিয়েছিল। রামাই তার বাড়ি পর্যন্ত ধর 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 বলে ছুটে এসেছিল পিছন পিছন। লোকে বলে রামাই নয়, ওটা ছিল ওর ওই দাদা নবকৃষ্ণের কাজ। রামাই ভূত হয়েছে এই কথা রটনা যখন হলো, তখন সে মধ্যে মধ্যে তেলকালি মেখে ভূত সেজে এইভাবে মাঠে নিজের জল রক্ষাও করত, আবার পরের জল চুরি করেও নিত। তা বলুক লোকে, সে লোকেরা নিন্দুক লোক,
নাস্তিক লোক। ও কাজ রামাইয়ের। রামাই ছিল অসাধারণ ভূত, বাড়ির হিতৈষী ভূত। তার প্রমাণ আছে। রামাই একবার বৌদি আর বোন চণ্ডীদাসীর অনুরোধে রাসের সময় কান্দির রাজবাড়ি থেকে 1 ঝুড়ি মালপো, 1 ঝুড়ি মিঠাই, 1 ঝুড়ি রাধাপ্রসন্ন কৃষ্ণপ্রসন্ন মিষ্টি এনে খাইয়েছিল। ব্যাপারটা বলতে হয়, নইলে পরিষ্কার হবে না। সে বছর রাসের সময় 2 ননদ ভাজে গল্প করছিল কান্দির রাজবাড়ির রাসের খাওয়ার সমারোহের। কান্দির রাজবাড়িতে রাধাবল্লভ ঠাকুরের নিত্যভোগেই 1 অন্ন 50 ব্যঞ্জন 51 পদের ব্যবস্থা। সেই অবস্থার উপর বিশেষ ব্যবস্থা রাসযাত্রা পর্বে। দিয়তাম ভুজ্যতাম ব্যাপার। খেতে বসে পদের পর পদ খেতে খেতে লোকের পেট ভরে উঠে এমন নড়চড় করে যে হেউ ঢেউ শব্দে চারিদিক ভরে যায়। 2-10 জন ত্রাহি ত্রাহি মাম পুণ্ডরিকাক্ষ বলে গড়াগড়ি খায়। বউটির বাপের বাড়ি কান্দির কাছে। সেই গল্প করছিল, বলছিল, এমন মালপো, মনোহরা আর রাধাপ্রসন্ন কৃষ্ণপ্রসন্ন মিঠাই আর কোথাও হয় না ভাই ঠাকুরজি। প্রতিবার বাবা রাসের সময় কান্দি রাজবাড়ি থেকে ছাদাতে নিয়ে আসতো। আমি ভাই কখনো খাইনি। আমি খেয়েছি, কিন্তু আরও খেতে ইচ্ছে হয়। কিন্তু কে খাওয়াবে বলো? তোমাকে কি বলবো, মনে পড়ে নোলা সব সব করছে। ঘরের সাঙার উপরে চালের নিচে 1 টুকরো খোনা হাসি বেজে উঠেছিল। এই এই ছোটদা, হাসছিস কেন শুনি? হ্যাঁ, ভারী তো ভূত হয়েছিস। শুধু ওই জুটি ধরে টানতেই পারিস। কই খাওয়া দেখি না, দেখি। মনোহরা, মালপো, ফেষ্ট ফসন্ন টসন্ন নাকি কি সব বলছে বৌদি, সেসব মিষ্টি। কেষ্ট প্রসন্ন নাম করতে পারত না চণ্ডী। কেষ্টদাসী নাম ছিল চণ্ডীর শাশুড়ির, আর প্রসন্ন কুমার নাম ছিল স্বামীর। তাই বলেছিল ফেষ্ট ফসন্ন। যাক সে কথা। এখন যা হয়েছিল তাই বলি। ঘরের ভিতরে যেন একটা দমকা বাতাস উঠল এবং ঘরের দরজা দড়াম শব্দে ঠেলে খুলে বেরিয়ে গেল। হাওয়াটা পাকাতে পাকাতে নিম গাছটার ঝটপটানি জাগিয়ে একেবারে গোড়া থেকে সেই মগডালে উঠে সেখান থেকে মাথার উপরে আকাশ কাঁপিয়ে, আজকালকার জেট প্লেনের মতো, একটা গোঙানি শব্দ তুলে ঝপাং শব্দে গিয়ে পড়ল শিমুল গাছের মগডালে। সেখান থেকে আরেকটা শব্দ, রকম দেখ। বলি ভূতের কি সবই বিটকেল? হ্যাঁ, যাচ্ছে ওই যাচ্ছে, দেখ দেখ তার বিটকেলিমে দেখ তো, ঢং কত। এই বিটকেলেমি তো যেমন তেমন। এরপর যে বিটকেলেমি করলে রামাই, তা শুনেই আক্কেল গুরুম হয়ে যায়। 0.5 ঘন্টা হবে, তারপরেই চালের উপর সে যেন 4-4টে বীর হনুমানের সমান ওজন নিয়ে তমাস শব্দে লাফ খেয়ে পড়ল একেবারে আচমকা পড়ল। চণ্ডীদাসীদের গল্প তখন সদ্য শেষ হয়েছে, চুপ করেছে। এই শব্দে দুজনেই চমকে উঠে বু 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 শব্দ করে কেঁদে উঠেছিল। চালের উপর তখন মচমচ শব্দ উঠতে শুরু করেছে, চাল যেন ভেঙে পড়বে। তারপরেই তাদের চোখে পড়ল চাল থেকে ঠিক মধ্যে উঠানে এসে নামছে একটা গোদা পা। তা পাখানা প্রায় নিম গাছের ডালের মতো তো হবেই। তারপরেই আর একটা পা, ক্রমে 2টো পায়ের উপর গোটা একটা মূর্তি। মূর্তিটা একেবারে মিশ কালো, তবে গায়ে তার অসংখ্য জোনাকি পোকা লেগে রয়েছে এবং শরীরের রেখায় রেখায় লেগে দীপ করছে। পূর্ণিমার রাত্রি, জ্যোৎস্নায় সব ফটফট করছে। তারই মধ্যে জোনাকি পোকা খচিত ওই অপূর্ব কালো মূর্তিটা
উঠোনে দাঁড়ালো। তার মাথার উপর ঝুড়ির গন্ধ মাদন। চারটে ঝুড়ি থাকবন্দি সাজানো, আর তার থেকে কি সুবাসই না উঠছে। আশ্চর্যের উপর আশ্চর্য, মূর্তিটা ক্রমে খাটিয়ে গুটিয়ে মানুষের মতো হলো এবং 4টে ঝুড়ি মাথায় বয়ে ঘরে এসে ঢুকে নামিয়ে দিয়ে বলল, নে খা, একেবারে টাটকা, উনুন থেকে নেমেছে আর তুলে এনেছি। খা খা, পেট ভরে খা, পেট ভরে খা। বলেই চণ্ডীদাসের ঝুঁটি ধরে নাড়া দিয়ে দুম শব্দে একটা কিল বসিয়ে দিয়ে লাফ মেরে ঘরের সাঁড় উপর পা ঝুলিয়ে বসে খোনা গলায় গান ধরে দিয়েছিল। মা গো আমায় বাঁচিয়ে রাখো, মা গো আমায় বাঁচিয়ে রাখো, এই ভূত জন্মে না জন্মে, জন্মে চির জন্ম বাঁচিয়ে রাখো। ইন্দ্রচন্দ্র দেবতা থেকে মানুষ দেখলাম লাখো লাখো, ওরে সব ফেলে মা ভূত ভাবনের বুকে তুমি দাঁড়িয়ে থাকো। মা গো আমায় বাঁচিয়ে রাখো, মা গো আমায় বাঁচিয়ে রাখো। এ গান সেদিন সকলেই শুনেছিল এ গ্রামের। এমন খোনা মিষ্টি গলা আর কেউ কখনো শোনেনি। শুনেছিল আর দেখেছিল নিমগাছটার ডালে পাতায় জোনাকি পোকাগুলো ছুটে গিয়ে নিভে যাচ্ছে। তার মানে রামাই জোনাকি পোকাগুলো ধরে ধরে খাচ্ছিল। চণ্ডীদাসী জিজ্ঞাসা করেছিল, কি ওগুলো খাচ্ছিস কেন? ম্যাগো, জোনাকি পোকা ভূতের জিভে ভারী মিষ্টি, আর জোনাকি পোকা খেলে ভূতের রং ফর্সা হয়। তার চেয়ে জোনাকি পোকা দিয়ে গায়ে গয়না করে পড়িস, সেই তো ভালো। তুই গলায় দড়ি দিয়ে মর পেতনি, আমি তোকে জোনাকি পোকার গয়না গড়িয়ে দেব। অনেক ধন্যবাদ শ্রোতা হিসেবে উপস্থিত থাকার জন্য। আপনাদের কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। লাইক, সাবস্ক্রাইব আর নোটিফিকেশনের বেল আইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।